ইরানের পাশাপাশি এবার লেবাননেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, নিহত অর্ধ শতাধিক। পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধযান ধ্বংসের দাবি তেহরানের। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল। নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা। আজও দেশে দেশে বিক্ষোভ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আজও একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যে ফ্লাইট। অনিশ্চয়তার তথ্যের ভোগান্তি নিয়ে বিমানবন্দরে অপেক্ষার যাত্রীরা। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব। নারীদের জন্য ইলেকট্রিক বাস। তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চান, রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্টার, যেটা অন্যান্য সরকারও বলেছে। আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝেই আরও 10 মেডিকেল কলেজের আবেদন। রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। আমাদেরকে অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। ইউ মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানে টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকায়, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কোয়ারে চালানো হামলায় নিহত হয়েছে 20 জনের বেশি। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতে খাইবার। সৌদি আরবের সবচেয়ে বড় জ্বালানি শোধনাগারের হামলা চালিয়েছে ইরান। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে তারা। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। রাডার এবং সার্ভেইলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতেই চলছে ইরানের অপারেশন ফতে খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটি প্রায় 150 মিসাইল আর 200 ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সবার আগে ইব্রাহিম অ্যাকর্ড স্বাক্ষর করে। অন্যদিকে UAE-র আল ধাফরা এয়ারওয়েজে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান, যা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার হয়েছে।
ইরানের প্রথম 2 দিনের হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা রাডার সিস্টেমের মতো মার্কিন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট, যেগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম বলা হয়ে থাকে। এই সতর্কতা ব্যবস্থা ধ্বংস করতে পারলে লক্ষ্যবস্তুতে আঘাতের পরিধি বেড়ে যাবে ইরানের। বাহরাইনকে বলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র। সেখানে থাকা মার্কিন নেভাল বেজ এবং অন্যতম শক্তিশালী রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। এরই মধ্যে দেশটিকে লক্ষ্য করে 60টি মিসাইল আর 34টি ড্রোন ছুড়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান তার পাল্টা আক্রমণ শুধু অব্যাহত রাখেনি, বরং আরও জোরদার করেছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর পরিবর্তন আনা হয়েছে যুদ্ধের কৌশলে। যুদ্ধের নেতৃত্বে আনা হয়েছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একটি নির্দিষ্ট কমান্ড সেন্টারের পরিবর্তে বহুমুখী নেতৃত্বে চলছে হামলা, যাতে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকিরা চালিয়ে নিয়ে যেতে পারে লড়াই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর আমেনা মোহসিন। প্রফেসর আমেনা মোহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের দুপুরের বাংলাদেশে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, প্রফেসর আমেনা মোহসিন, আপনার কাছে প্রথমেই জানতে চাই, ইরানের সুপ্রিম কমান্ডার নিহত হয়েছে। ট্রাম্প বলছে যুদ্ধ গোটাতে 4 সপ্তাহের মতো সময় লাগতে পারে। কি মনে হচ্ছে আপনার, এই যুদ্ধের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে? খুব সহসা কি থামছে এটি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা যা দেখতে পাচ্ছি সেখানে যুদ্ধটা খুব শীঘ্রই থামার সম্ভাবনাটা খুবই কম। কারণ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, কংগ্রেস কিন্তু চেয়েছিল সোমবার, মানে আজকের মধ্যে একটা বৈঠক ডাকার, যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ওনার কনস্টিটিউশনাল লিমিটস এর মধ্যে ছিলেন কিনা এবং যুদ্ধটা চালিয়ে যাবে কি চালিয়ে যাবে না, এটা সেই জায়গাটাতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাতে স্পিকার বলেছেন উনি এখন এই মিটিংটা ডাকবেন না, বৃহস্পতিবারের আগে উনি এই মিটিংটা ডাকবেন না। তো দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার একটা এখন যুদ্ধ থামাবার জন্য প্রস্তুত না। এবং আমরা অন্য দিক থেকে যেহেতু ইরানের মানে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে এখানে হত্যা করা হয়েছে এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সের অনেকে এখানে হত্যা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ইরানও কিন্তু যুদ্ধটা ছড়িয়ে দিয়েছে। ইনফ্যাক্ট স্ট্রেটস অফ হরমুজ, যেখান থেকে পৃথিবীর ধরেন 25% তেল আসা যাওয়া করে, এবং শুধু তা না, শুধু তেল না, ট্রেড রুটও আছে, সেখানেও কিন্তু অ্যাটাকের কথা বলা হচ্ছে এবং ইরান সেটা হুমকি দিচ্ছে এবং সতর্ক করছে ওখান দিয়ে যেন চলাচল না করা হয়, মানে চলাচল না করে। এবং ইউএস বেস যেগুলো মিডল ইস্ট আছে সেখানেও কিন্তু তারা মিসাইল অ্যাটাক গুলো করে যাচ্ছে। সো এই যুদ্ধ যে খুব শীঘ্রই থেমে যাবে সেটার কোনো মানে আমি ইঙ্গিত পাচ্ছি না এখন পর্যন্ত। জি, আপনি হরমুজ প্রণালীর কথাও বলছিলেন। আসলে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেটার একটা নেতিবাচক প্রভাব নিশ্চয়ই পড়বে সেসবে। এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি জানতে চাই, বাংলাদেশে কী ধরনের প্রভাব আসলে পড়তে পারে বলে মনে করা হচ্ছে? এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি সংকট, সেটি নিশ্চয়ই আমাদের জন্য এক ধরনের শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। আপনার কাছে আসলে কি কি বিষয়কে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? দেখেন, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় পুরো বিশ্বের জন্যই এটা একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এবং অর্থনৈতিক এমনি আমরা দেখছি ইউক্রেন যুদ্ধে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছি, বিশেষ করে আমাদের মতো দেশগুলো, সেগুলো ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। বিশেষ করে এখানে আমরা দেখবো যে চীন সবচেয়ে বেশি এফেক্টেড হবে, কারণ চীনে ধরেন সেই ইরান থেকে প্রায় 80% তার আমদানি করে তেল। এরকম একটা সিচুয়েশনের মধ্যে পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমে একটা ইনফ্লেশন আমরা লক্ষ্য করব। এবং বাংলাদেশের মতো দেশ যারা, আমরা তো অলরেডি আমরা দেখছি যে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং আমরা একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়েই যাচ্ছি কয়েক বছর ধরেই, এবং ইন্টারিম রেজিমও সেটাকে থামাবার মানে কোনোভাবে ট্যাকল করার চেষ্টা করেছিল, বাট ইনফ্লেশন তো খুব একটা টেমড হয়নি। আমাদের এখানে দেখেন রেমিটেন্সটা কিন্তু বন্ধ হয়ে বন্ধ না, অনেক কমে আসবে। গতকাল আমি খবরে শুনছিলাম যে 54টা ফ্লাইট বাতিল হয়েছে ওইদিকে মিডল ইস্টার্ন এবং পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদেরই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যারা ওখানে মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক আছে তাদের এরকম একটা সিচুয়েশনে অনেকেই যেতে পারছে না,
এবং কাজও সংকুচিত হয়ে আসবে, সেখানে আমাদের তো ইনফ্লেশনটা এমনি একটা বেশ ঊর্ধ্বগতিতে আছে, সেটাও বেড়ে যাবে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের ইয়েটাও কমে আসবে, কারণ রেমিটেন্সের উপরেই তো আমরা নির্ভরশীল। এবং ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের এই জায়গা, এটাও তো একটা মেজর জায়গা না যেখান থেকে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, সো এই জায়গাগুলো আমাদের কমে আসবে এবং আমরা একটা অর্থনৈতিক বিরাট একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আমিনা মহসিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রফেসর আমিনা মহসিনের সঙ্গে। তার সঙ্গে এই বিষয়ে অর্থাৎ নানান ধরনের আলাপ আলোচনাই হচ্ছিল, যেখানে শঙ্কার কথা উঠে আসছে এবং খুব সহসাই এই যুদ্ধ থামছে সেরকম কোনো ইঙ্গিতও তিনি দিতে পারছেন না। এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নামছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে ছুটছে একের পর এক মিসাইল। পাল্টা অভিযানে দেরি করেনি তেল আবিব। হিজবুল্লাহকে দমনে নিয়েছে চরম আগ্রাসী ভূমিকা। লেবাননের দক্ষিণে ভয়াবহ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ৩১ জন। অঞ্চলটির অর্ধশতাধিক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ১৫ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম খেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করেছে ইসরায়েল। একযোগে হামলা চালিয়েছে হারিস, নাবাতিয়ে, আলফাওকা, মেভদুন শহরে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের দাবি করলেও বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর 3টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। 10 মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় অবশ্য ক্ষুব্ধ লেবানন প্রশাসন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ভয়াবহ সামরিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার সরকারের যে চেষ্টা তা নষ্ট করছে সশস্ত্র গোষ্ঠীটি। সাধারণ মানুষের ওপর হামলায় ইসরায়েলের নিন্দাও জানান তিনি। হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেছেন প্রধানমন্ত্রী নওয়াব সালাম। দাবি, দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এই কর্মকাণ্ড। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তী কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনী এবং ধর্মীয় নেতা আহমদ আলী রাফি। কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আজ জানাজা হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হবে এই জানাজা। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডে ঝড় তুলেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার। ভারতের কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মালয়েশিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন ইরানপন্থীরা। প্রতিবাদীরা ট্রাম্প নেতৃত্বাধীন আগ্রাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। বাগদাদের দূতাবাসের সামনে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা আমেরিকান ও ইসরায়েলি পতাকা মাটিতে টেনে নামায়। ভারতের কাশ্মীর জুড়ে শোকের ছায়া। রাস্তা অবরোধ করে খামেনির ছবি হাতে বিক্ষোভে নামে কিশোর কিশোরীরাও। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় ক্ষুব্ধ মানুষ। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রতিবেশ সমাবেশে অংশ নেয় শিয়া মুসলিমরা। ইরানের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে তীব্র নিন্দা জানায় তারা। ইরাকের বাগদাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বহু মানুষ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায়।
ইরানে হামলা ও খামেনির হত্যার প্রতিবাদে রাজপথে নামে মালয়েশিয়ার জনগণও। যে কোনো সার্বভৌম দেশ যখন আমেরিকা ও ইহুদিদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখনই তারা আক্রমণ করে। ইরানি, ফিলিস্তিনি, কিউবান, ভেনেজুয়েলার মানুষের সাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সকল মানুষের সাথে আমাদের সংহতি। আমরা কোনো শাসন ব্যবস্থা বা গোষ্ঠীকে আন্তর্জাতিক আইন ও সার্বজনীন নীতি লঙ্ঘন করতে দিতে পারি না। মানবতার জন্য লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। নাইজেরিয়ায় রাস্তায় নিহত খামেনির ছবি ও পতাকা হাতে বিক্ষোভ করেন শিয়া ইসলামিক আন্দোলনের সদস্যরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা মাটিতে টেনে নামান তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্টাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছে। একটু সচিবালয়ে যেতে চাই, সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানটায়। ফয়সাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী আজকে বেশ কয়েকটি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এবং তিনি সকাল থেকেই সেই বৈঠকগুলিতে অংশ নিচ্ছেন। পরবর্তী পর্যায়ে আর কারা কারা বৈঠক করলেন, কাদের সঙ্গে কি আলোচনা হলো, সেসব বিষয়ে একটু জানাবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীও মনে হয় কথা বলেছেন, কি বললেন তিনি একটু বিস্তারিত জানাবেন। রবিন, যেহেতু কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, তার বিষয়টি দিয়ে শুরু করি। মূলত সালাউদ্দিন আহমেদ দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কথা বলেছেন। তার একটি বিষয় হচ্ছে, এখানে সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে আগামী আসন্ন সংসদের, জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে জানানো হয়েছে। আপনারা জানেন যে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, যার রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল যে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ দুটি বিএনপি থেকে দেওয়া হবে। তো সেই জায়গা থেকে, সেই প্রশ্নের জায়গা থেকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ক্লিয়ার করে বলেছেন যে সরকারি দল থেকে স্পিকার থাকবেন এবং ডেপুটি স্পিকারের জন্য তারা ইতিমধ্যে বিরোধী দল জামায়াত ইসলামীকে তাদের নাম চূড়ান্ত করার জন্য বলেছেন। এর পাশাপাশি সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেওয়ার যে রীতি রয়েছে, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। যেহেতু গতকাল থেকে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ না দেওয়ার জন্য একটি আবেদন করেছিলেন সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। তো সে বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ সংবিধানে রয়েছে রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন এবং সেটিকেই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তিনি কথা বলছেন। তার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ আহমদ তিনিও কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ বৈঠক হয়েছিল এবং সেখানে প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানের সময় 24-এ যে আহত বা শহীদ বা জুলাইয়ের যে শহীদরা রয়েছেন এবং আহতরা রয়েছেন, তাদের পরিবারের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তো সেই জায়গায়ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাইয়ের আহত এবং নিহত পরিবারগুলোকে পুনর্বাসনের কথা বলেছেন এবং সেই সাথে সাথে তাদের যাতে প্রত্যাহিক জীবন তারা অতিবাহিত করতে পারেন, যাতে কোনো সংকটে না পড়তে হয়, সেই জন্য তাদের কর্মসংস্থানের বিষয়টিও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন আজকের বৈঠকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং
আরও বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। মূলত আজকে বেশ কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন এবং যেটি শুরু হয়েছিল ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে। মূলত আজকে তিনি বিশেষজ্ঞদেরকে ডেকেছিলেন তার কার্যালয়ে এবং সেখানে তিনি কথা বলেছেন যে ঢাকা শহরের যে যানজট সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সেই বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন এরকমটি আলোচনা। অনেক ধন্যবাদ সহকর্মী ফয়সাল মাহমুদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোই দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল হয়েছে। এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি আরব ও ওমানের কয়েকটি ফ্লাইট চালু আছে। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এ পর্যন্ত 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্যও মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। আমার ফ্লাইট হচ্ছে আপনার আজকে সকাল 8টা বাজে, এখন ফ্লাইট বাতিল করছে, আসছি রাত্র 2টা বাজে। ফ্লাইটের কথা ছিল, আমি টিকেটে ছিল হচ্ছে 1 তারিখ রাত 1:15। তারপর আমাদের মেসেজে আসে যে ফ্লাইট ক্যান্সেল। এখন ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে 2 তারিখ দুপুর 1টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটির শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ 5টি ফ্লাইট বাতিল হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সকালের 5টি বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার ফ্লাইট ও 1টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার 1টি ডিপার্চার ফ্লাইট ছিল। তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV401 সকাল 8:15 অবতরণ করে পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে 9:30 বিমানবন্দর ছেড়ে যায়। এবার সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সোমবার আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধন কেন্দ্র রাস তানুরায় এই হামলা চালায় ইরান। ড্রোন ও মিসাইল হামলার পর আগুন ধরে যায় পরিশোধন কেন্দ্রটির বিভিন্ন স্থানে। দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। টিআরটি সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বের বৃহত্তম জ্বালানি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম রাস তানুরা। দৈনিক 65 লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির 7% সরবরাহ করা হয় এই শোধনাগার থেকে। ইরানের যুদ্ধের জেরে চরম অস্থিতিশীল বিশ্বের জ্বালানি তেলের বাজার। রোববার অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় 10%। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় $80। এশিয়ার বাজার ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি $82। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় 1% কমেছে, আর স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2.6%। বিশেষজ্ঞদের সংখ্যা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বাড়তে পারে তেলের দাম, এমনকি পৌঁছাতে পারে ব্যারেল প্রতি $100। ইরানের পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই থেমে গেছে, আর এ পথেই হয় বিশ্বের 20% তেলের বাণিজ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান, সাফ জানিয়ে দিলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি আলী লারিজানি। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে নিজ অবস্থান স্পষ্ট করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার চেষ্টা চালাচ্ছেন লারিজানি। তিনি দাবিটি উড়িয়ে দিলেও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠে। তিনি বলেন, চলমান উত্তেজনা বন্ধ আর স্থিতিশীলতা পুনঃস্থাপনে যে কোনো প্রচেষ্টায় আগ্রহী তেহরান। এই তথ্য জানায় তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। তেহরানের শীর্ষ পর্যায়ের এই পরস্পর বিরোধী মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা আগ্রহের কথা জানিয়েছে ইরান। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরও জীবিত ও অক্ষত আছেন সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। গতকাল আনাদোলুকে এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা। তবে হামলায় নিহত হয়েছেন তার 3 জন দেহরক্ষী, যারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। হামলার স্থল থেকে 100 মিটার দূরে থাকা তার নিজ বাসভবন অক্ষত রয়েছে। যদিও রোববার বেশিরভাগ গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ।
বিশ্ব রাজনীতির এক বহুল আলোচিত চরিত্র ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ তার শাসনামলেই গতিশীলতা লাভ করে ইরানের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কঠোর বিরোধিতার কারণে তাকে পড়তে হয় নানামুখী চাপে। তবে দৃঢ় সংকল্প আর অনমনীয় নীতির কারণে পরিণত হন কিংবদন্তি চরিত্রে। 1979 সালে ইরানে বিপ্লব চলাকালে মার্কিন দূতাবাস অবরোধ করে শিক্ষার্থী ও জনতা। বন্দী করা হয় দূতাবাসের অর্ধশত কর্মীকে। ওই অবরোধের নেতৃত্ব দেন মাহমুদ আহমাদিনেজাদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 1956 সালে গামসার শহরে জন্ম নেন আহমাদিনেজাদ। ইরানের ইসলামী বিপ্লবের পর রাজনীতিতে সক্রিয় হন। পড়াশোনা করেছেন ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, করেছেন পিএইচডি। তার রাজনৈতিক কেরিয়ারের শুরু স্থানীয় প্রশাসন থেকে, পরে গভর্নর, এরপর তেহরানের মেয়র। 2003 সালে তেহরানের মেয়র নির্বাচিত হওয়ার পর জাতীয় রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে তার। 2005 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আহমাদিনেজাদের শাসনামলে ইরানে পরমাণু কর্মসূচি গতিশীলতা লাভ করে। একদিকে বাড়ানো হয় পরমাণু প্রকল্পের পরিধি, অন্যদিকে সক্ষমতা বাড়ানো হয় সেন্ট্রিফিউজের। ফলে পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের চক্ষুশূলে পরিণত হন আহমাদিনেজাদ। তার প্রশাসন রাখা হয় চাপে। ইরানের উপর দেওয়া হয় নানামুখী নিষেধাজ্ঞা। 2009 সালে দ্বিতীয়বার নির্বাচিত হলে সেই নির্বাচন ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পশ্চিমা সহায়তায় জোরালো হয় আহমাদিনেজাদ বিরোধী বিক্ষোভ। তবে কোনো চাপের সামনেই নতি স্বীকার করেননি এ নেতা। ধর্মীয় নীতি এবং পরমাণু ইস্যুতে এক বিন্দু ছাড় না দিয়ে থেকেছেন অটল অবিচল। তবে সময়ের সঙ্গে খামেনির সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটে। ক্ষমতার কেন্দ্রে থেকেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বারবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার আবেদন করে এসেছেন আহমাদিনেজাদ। তবে বারবার তা বাতিল করে এসেছেন গভর্নর কাউন্সিল। ইরানের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও সাধারণ সাদাসিধে জীবনযাপনের কারণে সমাদৃত ছিলেন এই নেতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল ইসরায়েল ও সৌদি আরব। এই কারণেই শান্তি আলোচনার মধ্যেই হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে বিস্ফোরক এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, নেতানিয়াহু প্রকাশ্যে আর সৌদি যুবরাজ সালমান গোপনে ট্রাম্পকে সামরিক হামলার আর্জি জানাতেন। শনিবার স্থানীয় সময় সকাল 10টা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আর ঘাঁটিগুলো থেকে একের পর এক মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করে হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতাদের। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ক্রমেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছিল ইরান। তবে 4 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী দশকের মধ্যেও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা তৈরি হতো না ইরানের। আর এই গোয়েন্দা তথ্য আগেই হাতে পেয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, তবে কেন শান্তি আলোচনার মধ্যেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র? ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে হামলা চালাতে দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিল যুক্তরাষ্ট্রের 2 মিত্র ইসরায়েল ও সৌদি আরব। প্রকাশ্যেই ট্রাম্পকে ইরানের হামলার আহ্বান জানাতেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য সৌদি আরবের অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ইরানে হামলায় দেশটির ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, বিগত কয়েক মাস ধরে এ নিয়ে ফোন কলে ট্রাম্পের সাথে কথা বলেন সৌদি যুবরাজ, জানান ইরানে সামরিক অভিযানের আর্জি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটির লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ ঘটনার পর সৌদি আরব পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দেয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আরও 4 আসনে বিএনপির প্রার্থীদের কারচুপির অভিযোগের পর ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 4 আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ আজ এ আদেশ দেন। অভিযোগকারী বিএনপির প্রার্থীরা হলেন কুড়িগ্রাম 2 আসনের সোহেল হোসেন কায়কোবাদ, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, রংপুর 4 আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী 1 আসনের মোহাম্মদ শরীফউদ্দিন। এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা নির্বাচনী আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলে। এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামায়াতের পক্ষ থেকে 3টি আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।
মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বেলা 11টায় নাগাদ পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা, খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। এদিকে খাল পাড়ের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হবে। গেট বানাই দিছে ওই সাইডের লোকেরা, গেট খুললা ময়লা নিয়ে যাইতে পারবো, আমরা কেউ বাধাও দেবো না। থাকার মতো একটা স্থান করে তারপরে ওনারা আমাদেরকে উচ্ছেদ করুক, কারণ এই রমজান মাসে আমরা কোথাও যাইতে চাইতেছি না। অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করতেই হবে, নাহলে খাল তো আমি সৌন্দর্য বর্ধন করতে পারবো না। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা বসে একটা সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা এই প্রক্রিয়াকে শেষ করতে চাই। আমার এই এলাকায় ড্রেনেজের অনেক বড় সমস্যা রয়েছে এবং সেই ড্রেনেজের কোনো কিছু পানি বা কোনো কিছু যাতায়াত করতে পারে না দেখে কিন্তু অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। সো আমরা এটি একটি পরিকল্পনা করে স্থায়ীভাবে সমাধানের পথে আমাদের যেতে হবে। ঢাকার মশা নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সেই সাথে ড্রেন নর্দমা পরিষ্কারে দৃশ্যমান উন্নতি করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। যমুনা টেলিভিশন দেখতে এসে সব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম খান। বলেন, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। ক্ষমতায় আসার পর 6 সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। দেখতে আসেন যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের সিইও ফাহিম আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শফিকুল ইসলাম, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। ঢাকা উত্তরের নাগরিক সেবা নিয়ে তার নানান পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, নগরীর যানজট নিরসনে তার পরিকল্পনার কথা। দীর্ঘমেয়াদী মনোরেলের পাশাপাশি রয়েছে স্বল্প মেয়াদী ব্যবস্থার ভাবনাও। মনোরেলের একটা বিষয় আছে, হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা নিয়ে আমি কাজ করছি। চায়না একটা কোম্পানির সাথে এই বিষয়ে একটু আংশিক কথা হয়েছে। আমরা আশা করছি আগামী 7-8 দিন পরে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এই বিষয়ে কথা বলতে। এত বছরেও ঢাকায় এডিস মশার উপদ্রব খুব একটা কমানো যায়নি। মশাবাহিত ডেঙ্গু সহ অন্যান্য রোগের বিস্তারও ঠেকানো যায়নি। নতুন প্রশাসক জানান, কেবল ঔষধ ছিটানোয় সীমাবদ্ধ থাকবে না তার প্রশাসন। শুধু ওষুধ এবং স্প্রে করে ফগার মেশিন এবং ধোঁয়া দিয়ে আসলে মশা নিয়ন্ত্রণ করা যায় না। এটার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের যে ছোট ছোট খালগুলো আছে, নর্দমা আছে, এই খাল খননগুলো আমরা উদ্যোগ নিয়েছি। আমরা নেক্সট উইকে এটাকে অপারেশনে চলে যাব। এটা চলমান থাকবে। সামনে বর্ষার সিজন চলে আসবে। যদি আমরা সেটাকে সচল না রাখতে পারি তাহলে আবার সেই জলাবদ্ধতার প্রশ্ন। এছাড়া বর্ধিত ঢাকার উন্নয়নেও দৃষ্টি দিতে চান উত্তর সিটির নতুন অভিভাবক, যার বাস্তবায়নে বেশ খানিকটা সময়ও দরকার। তবে কি আসছে সিটি নির্বাচনে দলের হয়ে লড়তে আগ্রহী শফিকুল ইসলাম? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন এখানে কাজ করার জন্য। আমি আমার কাজগুলো প্রশাসক হিসাবেই করব। পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী কে হবে না হবে সেটা দল সিদ্ধান্ত নেবে। জাতীয় নির্বাচনের আগে গেল জানুয়ারিতে ঢাকার 2 সিটি ও চট্টগ্রামে ভোটের জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে নতুন সরকার সেই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা এখনও পরিষ্কার নয়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ভারতীয় সরকারকে জানাবে হাই কমিশনার। বাণিজ্যমন্ত্রী বলেন, এ নিয়ে হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে দুই দেশের বিবাদমান বাণিজ্য সমস্যার সমাধান হবে। ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ও জনগণ কেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরও জোরদার করতে চায় ভারত। আমরা আলাপ আলোচনা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্যের বিভিন্ন দিক, আগামী দিনে যেসব বিষয়ে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হতে পারে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। Cooperation based on our respective national priorities, make them a more forward-looking, future-oriented.
শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যেই আরও 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শনও করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। হাসান মিসবার রিপোর্ট। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের চতুর্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম, তাইলে তো আরও অদক্ষ চিকিৎসক বের হবে। অবশ্যই মেডিকেল কলেজ স্থাপনার জন্য যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি সেট আপ করা আছে সেইগুলি প্রতিপালন ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজ দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে এই সরকারের অথবা কারোই নেই। আমি মনে করি যদি হয় সেটা ভুল পদক্ষেপ হবে। 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনও চূড়ান্ত হয়নি। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আগে দুনিয়া জুড়েই তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সব ঠিক থাকলে অবকাঠামো নির্মাণ, জনবল প্রস্তুত করা এবং সবশেষে দেওয়া হয় তার অনুমোদন। কিন্তু বাংলাদেশে হয় তার পুরোপুরি উল্টো। শুরুতেই আগে দেওয়া হয় অনুমোদন, এরপর যেনতেনভাবে একটি ভবনে চলে তার কার্যক্রম। নানা সংকট আর সীমাবদ্ধতা মাথায় নিয়ে তৈরি হতে থাকে দুর্বল চিকিৎসক। কোনো ধরনের প্রস্তুতি ছাড়া আবারও যদি নতুন করে মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়, তবে তা বাংলাদেশের স্বাস্থ্য খাতে তৈরি করবে দীর্ঘমেয়াদে ঝুঁকি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকালে শ্রীনগর উপজেলার 16ঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাবেদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর আরোহী সামির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো। রাজবাড়ীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় স্থানীয়দের পিটুনিতে আহত হয়েছেন ট্রাক চালক। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কালুখালীর দিকে যাচ্ছিলেন প্রবাসী মোহাম্মদ জিলাল। বাগামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান জিলাল। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাক চালককে ধরে পিটুনি দেয়। মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির 2 গ্রুপের নেতাকর্মীরা। দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার 6টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়া হচ্ছিল। ধলাগাঁও বাজারের জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন টেন্ডার জমা দিতে যায়। এ সময় তাদের দরপত্র জমা দিতে বাধা দেয় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত রোমান দেওয়ানের অনুসারীরা। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় 2 পক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, টেন্ডার জমা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হয়, তবে নির্ধারিত সময়ে টেন্ডার জমাদান সম্পূর্ণ হয়েছে। শেষ সময়ের পূর্বে আমরা দেখলাম যে এখানে
যারা জমা দিতে এসেছিলেন তাদের ভিতরে একটু হট্টগোল হয়েছিল। তো আমি সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তাদের উপস্থিতিতে পুরো বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। রাজশাহী নগরীর কর্ণহারে নিখোঁজের পরদিন আদিব নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কর্ণহার থানার ধরমপুর এলাকার একটি ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে রোববার সন্ধ্যায় তারাবির নামাজের পর থেকে আদিবকে খুঁজে পাচ্ছিলেন না তারা। পরে এলাকাবাসীর স্বজনরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। শিশু আদিবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ডাকাত সন্দেহে তাদের আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। পুড়িয়ে দেওয়া হয় পিকআপ ভ্যানটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি 7 জনকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠায় পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সহ তাদেরকে আটক করছে ডাকাতি প্রস্তুতি করে ডাকাত দলের সদস্য হওয়ার কারণে তারা তাদের গণপিটুনি দিয়েছে এবং একজন মারা গেছে। 7 জনকে গুরুতর জখম অবস্থায় রিফার কর্মী রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে। ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগির ধুম পড়ে যায়। কেউ প্রিয়জনকে উপহার নিয়ে আনন্দ ভোগ করে নেয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে এর আয়োজনটা একটু ব্যতিক্রম। যাদের পা নেই তাদের কৃত্রিম পা সংযোজন করে দেয় সংগঠনটি। এবছর 20 জন সহ গত 7 বছরে 173 জনের নিজের পায়ে হাঁটার স্বপ্ন পূরণ করেছে তারা। এক যুগ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারান রাজু। কাজ করতেন একটি লেদার ফ্যাক্টরিতে। স্ত্রী সন্তান নিয়ে পড়েন অনিশ্চিত জীবনের গহ্বরে। ভাবেননি নিজের পায়ে ভর দিয়ে আবার দাঁড়াতে পারবেন। সেই স্বপ্ন সত্যি হলো অবশেষে। আবার একটা নতুন পা পেলাম, জীবনটাকে আবার নতুন করে সামনে আগায় নিতে পারবো, এটা একটা নতুন আশা জাগে মনে। আসে জন্ম থেকেই রিয়াজ জানেন না মানুষের 2 পায়ে চলার অনুভূতি কেমন। সেই অতৃপ্তি মিটেছে হৃদয়বানদের কল্যাণে। স্নাতকে পড়ুয়া এই যুবক স্বপ্ন দেখছেন নতুন আগামীর। হাঁটতে পারতাম না, এখন নতুনভাবে হাঁটতেছি, স্কুলে যাইতে পারতেছি, বাজারে যাইতে পারতেছি, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারতেছি। ওই হিসেবে আমার খুশিটা বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আমি 10 জনের সাথে চলতে পারতেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। কেউ কাউকে চেনেন না, তবুও এক অদ্ভুত বন্ধনে মিলিত সবাই। আশা নতুন জীবন আর কর্মসংস্থানের। বোঝা হয়ে থাকতে চান না কেউ। আমরা ব্যানে ছিলাম, নসি মনে এসে বাড়ি মারছে। মেন রকটা ছিঁড়ে গেছিল, পছন্দ হয়ে গেছে, তারপরে পা কাইটা ফেলেছে। জাহাজে সাপ খায় পাও সমান মাঝখানে পরে পাও হালে দিতে হয়েছে। আমি তো এখন বেকার বা পাটা পাইছি, এখন তো আমার কর্ম করে খেতে হবে। তো কর্মসংস্থানের জন্য যদি আমাকে কেউ সহযোগিতা করে, কৃষিকাজ করতে হবে। এখন এটা করতে পারেন না, একটাই করতে হবে। এখন আগে থেকে একটু ভালো লাগতেছে, যেখানে সবার মতন তো আর হাঁটতে পারবো না, কিছুটা হইলো আমি হাঁটতে পারবো, এইটুকুই। চলাফেরা একটু করতে একটু ভালোই লাগতেছে। গত 7 বছরে বিভিন্ন দুর্ঘটনায় পা হারিয়েছেন এমন 173 জনের কৃত্রিম পা সংযোজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে। মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ই তাদের প্রেরণা। তারা এই যে পা নিয়ে তারা বাড়িতে যাবে, এই ঈদের চেয়েও তার আনন্দের ঈদ আর হবে না। তো আসলে বিভিন্ন দিক মানুষের খুশির কথা বা মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা কাজগুলো করি। একজন মানুষের পক্ষে তো আসলে সবার কাছে গিয়ে সহযোগিতা করাটা কঠিন। তো আমরা যারা কাজ করি আমাদের পাশে আমাদের কাজগুলোকে ইন্সপায়ারেশন করলে কিন্তু এই সমাজের এই মানুষগুলো সহযোগিতা পাবে, উঠে আসবে। অনাবিল এই হাসি বলে দেয় নতুন সম্ভাবনার কথা। সেই সম্ভাবনাকে সঙ্গী করে জীবনের জয়গান লিখতে চান স্বপ্নবাজ মানুষগুলো। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।